আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বাংলাদেশ টেলিভিশনের জাতীয় স্কুল কুইজ প্রতিযোগিতা কুইজ কুইজ 2025-এ। আজ আমাদের কুইজ 2025-এ ঢাকার বাইরে থেকে দুটি স্কুল যোগ দিয়েছে। তারা কারা? চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নিবিড় ঘোষ, দশম শ্রেণী, ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ, নেত্রকোনা। সংযুক্তা ঐশিকা রাংসা, শ্রেণী দশম, ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ, নেত্রকোনা। মোহাম্মদ আহনাফ মাওলা, নবম শ্রেণী, নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী। সৈয়দ শেখ তানজিম আহমেদ, নবম শ্রেণী, নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী। একদিকে ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা, আরেকদিকে নোয়াখালী জেলা স্কুল নোয়াখালী। এই দুদল আজ লড়বেন মুখোমুখি এবং একের পর এক প্রশ্ন তাদের দিকে ছুড়ে দেব এবং তারা সেগুলোর উত্তর দিয়ে নম্বর অর্জন করে নেবে। তবে তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে অনুষ্ঠানের নিয়মটা আপনাদেরকে একটু বলে দিতে হবে। আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। আমরা পুরো অনুষ্ঠানটাকে দুটো ভাগে ভাগ করেছি। একদিকে হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আরেকদিকে হচ্ছে কুইক কুইজ রাউন্ড। এবং যেসব বিষয় থেকে আমরা প্রশ্ন করি সেটা হচ্ছে সাহিত্য, সংস্কৃতি, বাংলাদেশ, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব, এই সব কিছু থেকে আমরা প্রশ্ন করে থাকি। নম্বরের বেলায় যেটা হয়, নম্বরের বেলায় বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আর কুইক কুইজ রাউন্ডে এসে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং ভুল হলে কোনো নম্বর কাটা যায় না। এবং যারা আগে বাজার প্রেস করবেন তারা সুযোগ পাবেন উত্তর দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? প্রথমেই শুরু করব বিষয়ভিত্তিক রাউন্ড দিয়ে এবং আমাদের প্রথম বিষয় বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। রূপপুর গোপালগঞ্জ 400 কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু করার মধ্য দিয়ে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন সক্ষমতার মাইল ফলক স্পর্শ করল পাওয়ার গ্রিড। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জিত হলো। রূপপুর গোপালগঞ্জ 400 কেভি লাইনের দৈর্ঘ্য হচ্ছে 158 কিলোমিটার এবং টাওয়ার সেখানে রয়েছে 414টি। প্রশ্ন হচ্ছে, রূপপুর গোপালগঞ্জ 400 কেভি যে লাইনের সঞ্চালনটা করা হলো, এই সঞ্চালনের সক্ষমতা কত মেগাওয়াট, অর্থাৎ এই সঞ্চালনা লাইন দিয়ে কত মেগাওয়াটের বিদ্যুৎ পরিবহন করা যাবে? খুব সাম্প্রতিক তথ্য এটি, পত্রপত্রিকায় এসছে যে এই রূপপুর গোপালগঞ্জ 400 কেভি সঞ্চালন লাইন এটি জাতীয় গ্রিডে কানেক্টেড হয়েছে। দু দলের কেউই মনে হচ্ছে নিউজটা হয়তো পড়েননি। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে 2000 মেগাওয়াট বিদ্যুৎ এই সঞ্চালন লাইনের মধ্যে দিয়ে পরিবাহিত হবে। এর আগে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপের জন্য আরও দুটো হাই ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল 2022 সালে। রূপপুর বাঘাবাড়ি 230 কেভি সঞ্চালন লাইন এবং 2024 সালের 30 এপ্রিল রূপপুর বগুড়া 400 কেভি সঞ্চালন লাইন চালু করা হয়। এখন 3টা লাইন হলো এবং প্রতিটা লাইনে 2000 করে মেগাওয়াট বিদ্যুৎ পরিবাহিত হবে। তার মানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা 6000 মেগাওয়াট বিদ্যুৎ পরিবহন করতে পারবো। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে। বাংলাদেশ বিভাগে দেখি কি থাকছে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। পানিতে ডুবে শিশু মৃত্যু। অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে গত ঈদে অনেক সংবাদ এসছে যে শিশু কিশোর পানিতে ডুবে মারা গেছে এবং বাবা মেয়ে মারা গেছে, বন্ধুরা মারা গেছে, বিভিন্ন জন সাঁতার কাটতে গিয়ে সমুদ্রে পুকুরে ডুবে মারা গেছে। ইউনিসেফ যেটা জানাচ্ছে যে বাংলাদেশে প্রতিদিন গড়ে উল্লেখযোগ্য সংখ্যক শিশু পানিতে ডুবে মারা যায়। 5 বছরের বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণই হচ্ছে এই পানিতে ডুবে মৃত্যু। অসুখে যত না মারা যায় তার চাইতে বেশি মারা যাচ্ছে এখন পানিতে ডুবে। এবং এই অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলে পানিতে ডুবে মৃত্যুর হার বৈশ্বিক যে গড় তার চাইতে অনেক অনেক বেশি। এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে পানিতে ডুবে শিশুদের মৃত্যু এটা দ্বিতীয় সর্বোচ্চ কারণ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে প্রতিদিন গড়ে কতজন শিশু
পানিতে ডুবে মারা যায়? দু দলে কোনো দলই উত্তর দেবার জন্য এগিয়ে আসছেন না। চলে যে কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে প্রতিদিন গড়ে 40 জন শিশু পানিতে ডুবে মারা যায় প্রতি বছর, এবং পুরো বছরে যদি হিসাব করি 14,000 শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। অথচ এই মৃত্যু কিন্তু আমরা খুব সহজেই রোধ করতে পারি। বিশেষ করে একদম যারা ছোট বাচ্চা, 5 বছর বয়সী যারা বা তার নিচে, তারা যখন জলাশয়ের আশেপাশে বা পুকুরের আশেপাশে যায় বা আশেপাশে ডোবার থাকে, তখন তাদের দিকে খেয়াল রাখা দরকার যে তারা যেন চলতে ফিরতে পানির মধ্যে পড়ে না যায়, সেটা তাদেরকে নজরে রাখা। তারপরে উন্মুক্ত যে সমস্ত জলাশয় আছে, আমাদের বাংলাদেশ তো প্রচুর জলাশয়, ডোবা, পুকুর, দিঘি, নালা, খাল, বিল, নদী আছে। সুতরাং এই রকম যেগুলো উন্মুক্ত যে সমস্ত জলাশয় আছে সেগুলো চারিদিক ঘিরে রাখা, বেড়া দেয়া। আর আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যখনই আমাদের সন্তানদের বয়স, শিশুর বয়স যখনই 6 বছর হবে, তখনই তাকে সাঁতার শেখানো, হাতে ধরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাকে সাঁতার শেখাতে হবে। এই কাজগুলো যদি করতে পারি, তাহলে সহজেই আমরা এই অপমৃত্যুর যে হার, সেটা আমরা কমাতে পারব। অলরাইট, বাংলাদেশ বিভাগ থেকে শেষ হয়ে গেল 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। অষ্টাদশ শতাব্দীর লুটতরাজ প্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্য দলটি 1741 সাল থেকে 1751 সাল পর্যন্ত প্রায় 10 বছর বাংলার পশ্চিম সীমান্তবর্তী অংশের গ্রামাঞ্চলে ব্যাপক লুণ্ঠনে লিপ্ত ছিল। এটি এই সময়ে এক প্রকার বাৎসরিক ঘটনায় পরিণত হয়ে গিয়েছিল। মারাঠি ধননগর জাতীয় লোকেরা তাদের অভিযানে যাওয়ার সময় একটা 7 হাত লম্বা কম্বল আর একটি বর্ষা নিয়ে বের হতো। এই বর্ষাকে মারাঠি ভাষায় বলা হতো বর্চি, বর্ষাকে তারা বলতো বর্চি, এবং এই সম্প্রদায় এই লুটতরাজের কাজটা করত। প্রশ্ন হচ্ছে, কোন সম্প্রদায় সে সময় এই লুটতরাজ করত? দু দলে কোনো দলের কাছ থেকে উত্তর পাচ্ছি না। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। বর্গি এলো দেশে। বর্গি শব্দটি মারাঠি বার্গি, বার্গি শব্দের অপভ্রংশ। বার্গি এসেছে হচ্ছে বর্ষা থেকে, বর্চি, এই জন্যই বারবার বর্চি কথাটা বলছিলাম। বর্ষা থেকে বর্চি, বর্চি থেকে বার্গি, বার্গি থেকে বর্গি। তারা বলতো বার্গি, সেটাকে বাংলা মানুষরা বলতো বর্গি। বার্গি বলতে মারাঠা সাম্রাজ্যের সেই সব অশ্বারোহীদের বোঝাতো, এবং এইখান থেকেই ধনগররা বার্গির বর্গা ধনগর বা বর্গি নামে তাদের পরিচয় ছিল। এরা ছিল ঘোড়া অস্ত্রশস্ত্র যোগান দিত এদের সম্রাট, এবং এই সাম্রাজ্যের শিলাদার বাহিনীকে সম্রাট ঘোড়া বা অস্ত্র যোগাতেন না, তারা নিজেদের রসদে যুদ্ধ করত। পরের প্রশ্নে চলে যাই ইতিহাস থেকে, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন, অস্ট্রিয়ার ব্রাউনাই শহরে 1889 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি হতে চেয়েছিলেন চিত্রশিল্পী। ভিয়েনার আর্ট কলেজে ভর্তি হতে তিনি 2 বার আবেদন করেও ব্যর্থ হন, এবং জীবিকা নির্বাহ করতে গিয়ে তাকে হিমশিম খেতে হয়। একসময় তার আশ্রয় হয় বাস্তুহীনদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্রে। একসময় তিনি আয়ের পথ হিসেবে বেছে নিয়েছিলেন এই মানুষের ছবি আঁকা এবং বিভিন্ন ছবি আঁকা। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। সেই যুদ্ধে তিনি 2 বার আহত হন, কিন্তু কৃতিত্বের সাথে লড়াই করবার জন্য তিনি 2 বার পদক পান। 1918 সালের অক্টোবরে মাস্টার্ড গ্যাসে আক্রান্ত হয়ে কিছু সময়ের জন্য তিনি দৃষ্টিশক্তি হারান, এবং পরবর্তীতে তিনি জার্মানের হাল ধরেন। সবার আগে বাজার প্রেস করেছে নোয়াখালী জেলা স্কুল, নোয়াখালী। আমরা কার কথা বলছি? অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার। এত সুন্দর ছবি অ্যাডলফ হিটলার রেখেছেন। আচ্ছা দেখি, উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে তিনি অ্যাডলফ হিটলার। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। অ্যাডলফ হিটলার আমরা সবাই জানি নাৎসিবাদ তার হাত দিয়ে শুরু হয়েছিল। তিনি স্বৈরশাসক ছিলেন, কিন্তু তিনি চিত্রশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।
তিনি জল রং এবং তেল রঙে বিভিন্ন ছবি এঁকেছেন, যার মধ্যে কিছু শহরের দৃশ্য, কিছু ফুল, কিছু স্থাপত্যের ছবি আছে। যদিও হিটলার রাজনৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত এবং তার আঁকা ছবি নিয়েও সমালোচনা হয়েছে। কেউ কেউ বলেছেন যে ছবিগুলো চমৎকার, আবার কেউ বলেছেন একেবারেই সস্তা ছবি। তবে হিটলারের চিত্রকর্ম তার জীবনের একটা বড় উল্লেখযোগ্য অংশ ছিল। কে জানে, হয়তো এই ভিয়েনা আর্ট কলেজে যদি অ্যাডলফ হিটলার ভর্তি হতে পারতেন, হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না, তাই না? চিত্রশিল্পী হিসেবে হয়তো তিনি অনেক নাম করতেন। এখন বর্তমানে যেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে অ্যাডলফ হিটলারের আঁকা ছবি অনেক অনেক দামে বিক্রি হয়। অ্যাডলফ হিটলার, নোয়াখালী জেলা স্কুল, নোয়াখালী সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছে 10 নম্বর। ইতিহাস থেকে দুটো প্রশ্ন হয়ে গেছে, চলে যাচ্ছে আমাদের পরের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। আমরা ইদানিং প্রায় একটা কথা শুনি যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপস টেস্টিং, এবং অনেকে বলে থাকেন যে ফ্রিল্যান্সিং কাজের জন্য এটা এখন একটা অনেক বড় ক্ষেত্র, এবং বিশ্বের অনেক দেশেই পেশাদার প্রতিষ্ঠান গড়ে উঠেছে সফটওয়্যার টেস্টিংয়ের জন্য, এই কাজটার জন্য। প্রশ্ন হচ্ছে যে এই কম্পিউটার সফটওয়্যার টেস্টিং এটা কেন করা হয়, কাজটা কি, আসলে কি হয় এখানে? ইয়েস, বাজার প্রেস করছে নোয়াখালী জেলা স্কুল, নোয়াখালী। সফটওয়্যারে কোনো ভাইরাস কিংবা কোনো মানে হ্যাকিং হয়েছে কিনা বা ভাইরাস হয়েছে কিনা সেগুলো চেক করার জন্য মূলত কম্পিউটারে সফটওয়্যার টেস্টিংটা করা মানে হয়। নিরাপত্তা বিষয়ক মানে বিষয়টাকে নিশ্চিত করে আর কি, এটার জন্যই টেস্টিংটা করা হয়। আচ্ছা, নিরাপত্তাজনিত নিশ্চয়তার জন্য টেস্টিংটা করা হয় যে সফটওয়্যারটা নিরাপদ কিনা। মানে যেসব করা হয় সেগুলো যেন ফাঁস না হয়ে যায় বা মানে ছড়িয়ে না পড়ে, সেটার জন্য আর কি, সেটাকে গোপন রাখার জন্য, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এমন ধরনের জন্য। আচ্ছা, যাতে এটা ছড়িয়ে না পড়ে, ভাইরাসটা ছড়িয়ে না পড়ে, সেই নিরাপত্তার জন্য সফটওয়্যার টেস্টিং করা হয়। ইয়েস, সেপাশে বাজার প্রেস করছে ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ, নেত্রকোনা। সফটওয়্যার টেস্টিং করা হয় যে উদ্দেশ্যে তারা সফটওয়্যারটা তৈরি করেছে, তারা সেটা পরীক্ষা করে যে ওই সফটওয়্যারটা জনগণরা কি ওইভাবে গ্রহণ করতে পারছে কি পারছে না, ওইটা পরীক্ষা করার জন্য সফটওয়্যার পরীক্ষা টেস্ট করা হয়ে থাকে। আবার অনেক কারণেও পরীক্ষা করে যে ওই সফটওয়্যার থেকে কোনো সমস্যা হচ্ছে নাকি জনগণের, এটার ফিডব্যাক নেওয়ার জন্য এই সফটওয়্যার টেস্টিং করা হয়। আচ্ছা, সেটা ফিডব্যাক নেওয়ার জন্য সফটওয়্যার টেস্টিং করা হয়। দুদল কাছাকাছি উত্তর দিয়েছেন, দেখি আমাদের কম্পিউটার মহাশয় তিনি কি উত্তর দেন। তিনি বলছেন কম্পিউটার সফটওয়্যার টেস্টিং হচ্ছে সফটওয়্যারের গুণগত মান, কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি পরীক্ষণ প্রক্রিয়া। এটার মাধ্যমে যেটা করা হয় যে সফটওয়্যারের ত্রুটি, যে কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কোনো একটা কাজ করার জন্য করা হতো, সুতরাং দেখা হয় যে এই কাজটা করছে কিনা, কোনো বাগ রয়ে গেছে কিনা, ত্রুটি আছে কিনা, এবং সফটওয়্যারটা যে কারণে বানানো হয়েছে সেই প্রয়োজনটা পূরণ করতে পারছে কিনা, প্রত্যাশাটা পূরণ করতে পারছে কিনা। এবং আরেকটা যেটা বড় ব্যাপার থাকে, মূলত অনেকগুলো ধাপ থাকে সফটওয়্যার টেস্টিংয়ে। যেমন একটা হচ্ছে যে ধরা যাক আমরা যদি বলি একটা অ্যাপস গুগল ফটোজ, গুগল ফটোজের কাজ কি, যে আমাদের মোবাইলে যে ছবিগুলো থাকবে সেটা অটোমেটিক্যালি সে ব্যাকআপ নেবে, তার এখানে সার্ভারে রাখবে, এবং চাইলে সেখানে এডিট করা যাবে, এটা দিয়ে রিলস বানানো যাবে, তাই না? এরকম অনেকগুলো উদ্যোগ আছে। তাহলে প্রথমে যেটা একটা দেখা হবে যে এই যা যা করার কথা এই অ্যাপ্লিকেশনটা, সেটা সে করতে পারছে কিনা, এইটা প্রথমে টেস্টিং করা হয়। তারপরে টেস্ট করা হয় যে আচ্ছা পার্ট ধরে ধরে, যে একটা পার্ট কি, আমাদের মোবাইলে যে ছবিগুলো তুলি এগুলো আপলোড করে ব্যাকআপ নেয় গুগল ফটোজ। আচ্ছা, ও কি ব্যাকআপ নিচ্ছে গুগল ফটোজ? মোবাইল থেকে কি ব্যাকআপ নিচ্ছে? সব মোবাইল থেকে কি নিচ্ছে, নাকি কোনো পার্টিকুলার মোবাইল থেকে নিচ্ছে না, ওইটা টেস্ট করা হয়। তাদেরকে অনেকগুলো মোবাইল দেওয়া হয় যে আচ্ছা টেস্ট করেন তো ভাই, এখান থেকে যাচ্ছে কিনা, সবগুলো জায়গা থেকে যাচ্ছে কিনা। আমরা যদি গ্রাফিক্সের কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন দেখা যায় যে মোবাইল ওটা নিতে পারে না, বারবার বন্ধ হয়ে যায়, বা আমাদের অনেক ল্যাপটপও তখন নিতে পারে না, তাই না? সুতরাং এইটা কি চলবে কিনা, ও লোড নিতে পারে কিনা সফটওয়্যারটা, এটাও আবার আরেকটা টেস্টিং। সো লোড রানার এই টেস্টটা করে যে এই অ্যাপ্লিকেশনটা লোড নিতে পারছে কিনা। সো এইসব কারণেই এই সফটওয়্যার টেস্টিংটা করা হয়, যাতে একবারে ত্রুটিহীনভাবে ক্রেতার হাতে সফটওয়্যারটা গিয়ে পৌঁছায়। দুদলই মোটামুটি ঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে।
চলে যাই বিজ্ঞান ও প্রযুক্তির পরে প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। হৃৎপিণ্ডের ছবি দেখতে পাচ্ছি। হৃৎপিণ্ড হচ্ছে মানবদেহের গুরুত্বপূর্ণ পেশিবহুল অঙ্গ, যা রক্ত সঞ্চালন ব্যবস্থার কেন্দ্রীয় অংশ হিসেবে কাজ করে এবং শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন, পুষ্টি এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। আবার বিপাকজাত বর্জ্য যেমন কার্বন ডাই অক্সাইড অপসারণে সহায়তা করে। হৃৎপিণ্ডকে ডাবল পাম্প হিসেবে বিবেচনা করা হয়। প্রশ্ন হচ্ছে, হৃৎপিণ্ডকে ডাবল পাম্প বলা হয় কেন? ইয়েস, সবার আগে বাজার প্রেস করেছেন ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ, নেত্রকোনা। হৃৎপিণ্ড মানে হার্টবিট। যখন চলে একবার হয় সিস্টল, একবার হয় ডায়াস্টল। যেহেতু এটা দুইবার সংঘটিত হয়, এই কারণে হৃৎপিণ্ডকে ডাবল পাম্প বলা হয়। সংকোচন আর প্রসারণ মিলিয়ে এটাকে ডাবল পাম্প বলা হয়। আচ্ছা, যেহেতু দুটো জিনিস পাম্প করছে সেজন্য এটাকে ডাবল পাম্প বলা হয়। আমি আসতে চাই নোয়াখালী জেলা স্কুল, নোয়াখালীর কাছে। আপনাদের উত্তর? ডায়াস্টোলিক পাম্প, সিস্টোলিক পাম্প, এই দুইটাই। মানে যখন শ্বাস গ্রহণ করে ডায়াস্টোলিক হয়, তারপরে সিস্টোলিক হয় যখন শ্বাস ছাড়ে, তো দুইবার করার কারণেই মূলত এটা ডাবল পাম্প করে, মানে Double সিস্টোলিক pump চাপ বলে। আর ডায়াস্টোলিক চাপ। আচ্ছা, সেজন্য ডাবল পাম্প বলছে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার আপনাদের সাথে সহমত পোষণ করে কিনা। আমাদের কম্পিউটার বলছে হৃৎপিণ্ড দুটি পৃথক রক্ত সংবহন পথে পাম্প করে। একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, ফুসফুসীয় সংবহন। হৃৎপিণ্ডের ডান দিক থেকে অক্সিজেন শূন্য রক্ত সে করে কি, ফুসফুসে পাঠিয়ে দেয়। যখন ফুসফুসে পাঠায়, আমরা যখন নিঃশ্বাস নিই, সেটার সাথে রক্তের সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে যায় এবং সেখানে কার্বন ডাই অক্সাইডটা সে নিয়ে নেয়। আর সিস্টেমিক সার্কুলেশন, দেহজ সংবহন যেটা, সেটা হৃৎপিণ্ডের বাম দিক থেকে অক্সিজেন যুক্ত যে রক্তটা আছে সেটা সারা শরীরে পাম্প করে, যা দেহের কোষগুলিতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে বিপাকজাত বর্জ্য সংগ্রহ করে। এই দুটি পথ একই সঙ্গে কাজ করে, একই সঙ্গে পাম্প করে। এই জন্যে এই হৃৎপিণ্ডকে ডাবল পাম্প বলা হয়। ভেরি ওয়েল ডান। দু দলই সঠিক উত্তর দিয়েছেন, দু দলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শেষ হয়ে গেল আমাদের প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা একটি গান শুনবো, তারপরে আমরা আসছি প্রশ্নটাতে। প্রথমে আগে গানটা। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। বিখ্যাত এই নাতে রসুলটি গিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ওস্তাদ ফজলুল হক। প্রশ্ন হচ্ছে, এই নাতে রসুলটি কার লেখা, কার সুর করা? দেখা যাচ্ছে সবার আগে বাজার প্রেস করেছেন নোয়াখালী জেলা স্কুল। আপনাদের উত্তর? কাজী নজরুল ইসলাম লিখেছেন, উনি সুর করেছেন। কাজী নজরুল ইসলাম, তারই লেখা, তারই সুর করা। আচ্ছা দেখি ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ, নেত্রকোনা। আপনাদের উত্তর? কাজী নজরুল ইসলাম, তিনিই লিখেছেন এবং তিনি সুর করেছেন। দু দলই বলছেন যে কাজী নজরুল ইসলাম, তারই লেখা, তারই সুর করা এই নাতে রসুল আমি যদি আরব হতাম মদিনারি পথ। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই একেবারে সঠিক উত্তর। এটির গানটির কথা এবং সুর দুটোই লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে কবি কাজী নজরুল ইসলাম ইসলামী গান লেখা শুরু করেন হচ্ছে আমাদের বিখ্যাত শিল্পী আব্বাস উদ্দিনের অনুরোধে। তার আগে পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের গান লিখছেন, এমনকি হিন্দু ধর্ম অবলম্বীদের জন্যও কবি কাজী নজরুল ইসলাম গান লিখছেন। সে সময় শিল্পী আব্বাস উদ্দিন তিনি একদিন কাজী নজরুল ইসলামকে গিয়ে বললেন যে আচ্ছা, এত সুন্দর সুন্দর কাওয়ালি হচ্ছে, হ্যাঁ, এত সুন্দর সুন্দর ইসলামী গজল হচ্ছে উর্দুতে, আমরা কেন বাংলায় করি না? আপনি এত সুন্দর সুন্দর করে লেখেন, বাংলা ইসলামী গান করেন, ইসলামের তো অনেক কিছু আছে যেটা নিয়ে গান করা যায়। তো তখন অনেক অনুরোধের পর কাজী নজরুল ইসলাম প্রথম যে গানটি লিখলেন সেটা 1939 সালে, এবং
রোজার ঈদের আগে আগে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি দিন, এবং সে গানটা গাইলেন শিল্পী আব্বাস উদ্দিন, এবং তারপরে সেটা HMV থেকে রেকর্ড বের হলো, এবং সেই রেকর্ড বের হবার পরে দেখা গেল একেবারে মারমার কাটকাট অবস্থা। সবাই গান শুনে মুগ্ধ হয়ে গেল এবং সবার ঘরে ঘরে এই গান পৌঁছে গেল। 1931 সালে ওমন রমজানের রোজার শেষে এলো খুশি দিন, এই গানটি দিয়ে কবি কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীত সৃষ্টি শুরু। এবং সেই যে 1931 সালে শুরু করলেন, তারপর থেকে একের পর এক ইসলামী হাম, নাচ, বিভিন্ন বিষয়, ধর্মের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু মিলিয়ে তিনি অসাধারণ সব ইসলামী সঙ্গীত রচনা করতে শুরু করেন। ভেরি ওয়েল ডান, দুদলই দিয়েছেন সঠিক উত্তর, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমরা আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য পরের প্রশ্ন। যার ছবি দেখতে পাচ্ছি তার নাম হারুকি মুরাকামি। তার জন্ম 12 জানুয়ারি 1949 সালে। তিনি একবিংশ শতাব্দীর প্রথম কোয়ার্টারের পৃথিবীতে জনপ্রিয়তম কথা সাহিত্যিক। তার প্রায় সব বই দীর্ঘকাল যাবৎ আন্তর্জাতিক বেস্ট সেলার। হারুকি মুরাকামির বই বাংলা সহ 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে, এবং সাহিত্য তার অবদানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার তিনি অর্জন করেছেন, যার মধ্যে আছে বিশ্ব ফ্যান্টাসি পুরস্কার, ফ্র্যাঙ্ক ওকনর আন্তর্জাতিক ছোট গল্প, ফ্রান্স কাফকা পুরস্কার। প্রশ্ন হচ্ছে, এই যে হারুকি মুরাকামি, যাকে নিয়ে সারা বিশ্বে এত হইচই, তিনি কোন দেশের নাগরিক? সবার আগে বাজার প্রেস করেছেন নোয়াখালী জেলা স্কুল। জাপান। জাপানের নাগরিক বলছেন নোয়াখালী জেলা স্কুল। একই সাথে বাজার প্রেস করছেন ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা। আপনাদের উত্তর ফ্রান্স। ফ্রান্স। ভালো করে চেহারাটা দেখেন। হারুকি মুরাকামি চীনা হতে পারে, চাইনিজ। চাইনিজ। আচ্ছা, আপনারা বলছেন তিনি চীনা নাগরিক। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে, তিনি কি জাপানিজ নাকি চাইনিজ নাকি অন্য কোনো দেশের নাগরিক। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন জাপানের নাগরিক। ভেরি ওয়েল ডান, নোয়াখালী জেলা স্কুল। মুরাকামি তার কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়াইল্ড শিপ চেজ, যেটা 82 সালে লিখেছেন। এরপরে নরওয়েজিয়ান উড, আরেকটা তার বিখ্যাত বই, দ্য ওয়াইড আপ বার্ড ক্রনিকল, কাফকা অন দ্য শোর এবং 1Q84। তার যে লেখার ধরন, সেটা হচ্ছে স্টাইলটা হচ্ছে একটা কল্পকাহিনী, পরাবাস্তবতা, জাদু বাস্তবতা, উত্তর আধুনিকতা, বাস্তবতাবাদ, এসব নিয়ে তিনি গল্প লেখেন, এবং তার সবগুলো বই, যেটা বলেছি, ভীষণ ভীষণ জনপ্রিয় সারা বিশ্বজুড়ে। নোয়াখালী জেলা স্কুল আপনারা দিয়েছেন সঠিক উত্তর, পেয়ে যাচ্ছেন 10 নম্বর। দুঃখিত, ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা, আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। এর সাথেই শেষ হয়ে গেল আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা প্রথমে একটা ছোট ভিডিও চিত্র দেখাবো, তারপরে এর সাথে সংশ্লিষ্ট প্রশ্নটা করব, ঠিক আছে? আগে ভিডিওটা দেখি। উনিশশো সালে একজন মার্কিন বিমান চালক এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। এরপর থেকে তার নাম অনুসরণেই এই জলপ্রপাতটি পরিচিতি লাভ করে। অবশ্য যারা স্থানীয় আদিবাসী, তারা জলপ্রপাতটিকে আরো আগে দেখেছিলেন, এবং তারা এটার নাম দিয়েছিলেন কেরে পাকু পাই মেরু। এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 3212 ফুট, মানে 979 মিটার, এবং এর গভীরতা হচ্ছে 807 মিটার, 2648 ফুট। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ। বিখ্যাত এই জলপ্রপাতটির নাম কি? এটা পৃথিবীর সবচাইতে উচ্চতম
স্থান থেকে পতিত জলপ্রপাত, খুব বিখ্যাত জলপ্রপাত। দু দলে কোনো দলেরই কাছেই মনে হচ্ছে না উত্তর পাবো। চলে যাই কম্পিউটারের কাছে, দেখি কি বলে কম্পিউটার। অ্যাঞ্জেল ফলস, অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু থেকে পড়া বা গভীরতম স্থানের জলপ্রপাত। 1930 সালে বহিরাগতরা প্রথম দেখেছিলেন, আর এটার নামকরণ করা হয় জেমস অ্যাঞ্জেলের নামে। 1937 সালে এটার কাছে, যেটা বললাম গল্পটা, যে মেসায় তার বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। এটা দক্ষিণ পূর্ব ভেনেজুয়েলার বলিভার রাজ্যের গায়ানা হাইল্যান্ডসে অবস্থিত। চুরুন নদীর তীরে, কেরনির একটি উপনদী, এবং সিজার বলিভার থেকে 160 মাইল দক্ষিণ পূর্বে এটার অবস্থান। আচ্ছা, চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। এটি একটি গ্রাম এবং খুব সুন্দর। এই গ্রামটির অবস্থান হচ্ছে বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। এইখানে পাওয়া গেছে চীনামাটির খনি, বিজয়পুর চীনামাটির খনি, এবং এর বুক চিরে বয়ে গেছে সবুজ নীলচে স্বচ্ছ পানির হ্রদ। সেখানকার পাহাড় এবং তার আশেপাশের সমভূমির দৈর্ঘ্য প্রায় 16 কিলোমিটার এবং 600 মিটার। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই পর্যটন গ্রামের নাম কি? আমরা নেত্রকোনা নিয়ে কথা বলছি। নেত্রকোনার সবার আগে রেসপন্স করা উচিত ইয়েস, নেত্রকোনা, ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা। আপনাদের এলাকার প্রশ্ন বলুন, এটার উত্তর। বিজয়পুর বিরিশিরি। বাংলাদেশের এই পর্যটন গ্রামের নাম জানতে চেয়েছি, আপনারা বলছেন বিজয়পুর বিরিশিরি। দেখি ওদিকে নোয়াখালী জেলা স্কুল তারাও বাজার প্রেস করেছেন, বিজয়পুর বিরিশিরি। দেখি আমাদের কম্পিউটার কি বলে। অ্যাবসলিউটলি রাইট, গ্রামটির নাম বিরিশিরি। ভেরি ওয়েল ডান। এখানে চীনামাটির পাহাড়, নীল জলের হ্রদ, এছাড়াও সোমেশ্বরী নদী আছে, রানীখং গির্জা আছে, কমলা রানীর দিঘি ভ্রমণ করার জন্য আদর্শ জায়গা, এবং সোমেশ্বরী নদীর তীরে কাশবন, দূরে আছে গারো পাহাড়, এবং এখানে আছে একটি পাহাড়ি কালচারাল একাডেমি। গারো, হাজং ইত্যাদি নৃগোষ্ঠী এখানে বাস করেন, এবং তেভাগা আন্দোলনের বেশ কিছু স্মৃতিস্তম্ভ রয়েছে, সেন্ট জোসেফের গির্জা রয়েছে, এবং একসময় দুর্গাপুর যে জায়গাটি উপজেলা, সেটা ছিল সুসং রাজ্যের রাজধানী। তো ভেরি ওয়েল ডান, দু দলে দিয়েছি সঠিক উত্তর, দলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভূগোল বিভাগ থেকে দুটি প্রশ্ন শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি আমাদের পরের বিষয়। এবারের বিষয় খেলাধুলা, আমাদের সর্বশেষ বিষয়। আসছে প্রথম প্রশ্ন। ক্লাব লিভারপুলের মোহাম্মদ সালাহ, 17 বছর বয়সে আলো ছড়ানো স্প্যানিশ উইঙ্গার, ও বার্সেলোনার লামিন ইয়ামাল, আল নাসারের ক্রিস্টিয়ানো রোনালদো, এবং আর্সেনালের বুকাও সাকা, সান্তোসের নেইমার, এদের সবারই এই মুহূর্তে একটা দুঃখ রয়েছে, হতাশা বিরাজ করছে। প্রশ্ন হচ্ছে, এই যে চারজনই কেন এই দুঃখের মধ্যে ডুবে গেল, হতাশ হলো, কি কারণে? সবার আগে বাজার প্রেস করছেন নোয়াখালী জেলা স্কুল। ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপ, পুরো ঘটনাটা আমাকে একটু বল। ক্লাব বিশ্বকাপে এই চারজন মানে মানে জায়গা পাচ্ছে নাকি তাদের দলে, এই তারা ফাইনালে হেরে গেছে আর কি। তাদের নিজস্ব দেশে যে ফাইনাল আছে, মানে ওই দেশের যে প্রিমিয়ার লিগ বা যে কোনো লিগ আছে, ওইখানে ওরা ফাইনালটা হেরে গেছে। এই জন্য হচ্ছে কি ওরা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারছে না। আচ্ছা, যেহেতু ওনারা ফাইনালে হেরে গেছেন, চ্যাম্পিয়ন হননি, সেই জন্য ওনারা ক্লাব বিশ্বকাপে খেলতে পারছেন না। আচ্ছা, দেখি এই পাশে ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা কি বলে। যেহেতু তাদের এখন তার মানে ফুটবল খেলার যতটুকু বয়স তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, যার কারণে তারা তার মানে বিশ্বকাপ খেলার জন্য যে বয়সটা লাগে তারা ওই বয়সে নেই, এই কারণে তাদের মনে অনেক হতাশা। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে, যে ফিফার গড়া নিয়ম অনুযায়ী তাদের ক্লাবগুলো টুর্নামেন্টে জায়গা না পাওয়ায় ফিফা ক্লাব বিশ্বকাপ মাঠে নামার সুযোগ তারা পাচ্ছেন না। যেটা নোয়াখালী জেলা স্কুল বলেছে, যে তাদের ক্লাবগুলো যে বিভিন্ন লিগ চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে ফাইনালে তারা চ্যাম্পিয়ন হয়নি বলে নিয়ম হচ্ছে যে যেসব ক্লাব চ্যাম্পিয়ন হবে তারা ফিফা ক্লাব বিশ্বকাপে তারা খেলার সুযোগ পাবে। তারা যেহেতু চ্যাম্পিয়ন হননি, তাদের ক্লাব বিশ্বকাপে খেলতে পারছে না। যেহেতু ক্লাব বিশ্বকাপে তারা তাদের ক্লাবই খেলতে পারছে না, অতএব তারাও খেলতে পারছে না। সে কারণেই তারা বাদ পড়ে গেছেন, এবং সে কারণেই তাদের দুঃখ, যে এত বড় একটা আসর হচ্ছে কিন্তু এই বিখ্যাত মানুষগুলো সেখানে
খেলতে পারছেন এবং যুক্তরাষ্ট্রের 12টি শহরে এই ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা স্কুল একেবারে সঠিক উত্তর, +10, ভেরি ওয়েল ডান। ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা, দুঃখিত আপনাদের উত্তর ভুল, এটার সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। এই 4 জন খেলোয়াড়ই দারুণ ফিট, আর ইয়ামালের বয়স তো মাত্র 17 বছর, ওর তো মাত্র খেলা শুরু। তো ভুল উত্তর দিয়েছেন, অতএব ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা, আপনাদের জরিমানা হয়ে গেল 5। চলে যাই খেলাধুলা বিভাগের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি বাংলাদেশ দলকে যারা সম্প্রতি এএফসি কাপে খেলেছেন, সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং একাধিক প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় ছিলেন। অনেকের প্রত্যাশা ছিল, কিন্তু তারপরেও বাংলাদেশ 2 গোলের ব্যবধানে হেরে গেছে। প্রশ্ন হচ্ছে, হেরে যাওয়ার পরেও বাংলাদেশ তো খেলেছে হচ্ছে এএফসি বাছাই পর্বে গ্রুপ সিতে বাংলাদেশের অবস্থান। এখন পর্যন্ত গ্রুপ সিতে বাংলাদেশের অবস্থান কততম, কোন অবস্থানে আছে? বাজার প্রেস করেছেন নোয়াখালী জেলা স্কুল, আপনাদের উত্তর? আমাদের উত্তর হচ্ছে তৃতীয় অবস্থানে আছে। তৃতীয় অবস্থানে আছে। হুম। আচ্ছা, এটা কিভাবে হলো? মানে বাংলাদেশ তো হেরে গেছে। বাংলাদেশ হেরে গেছে, কিন্তু 1 গোল করছে, কিন্তু ইন্ডিয়া 4 নম্বরে আছে, ওরা একটা গোলও করতে পারে নাই, মানে তাদের সবগুলো ম্যাচে, এই জন্য বাংলাদেশ গোল ব্যবধানে তৃতীয়তে আছে। আচ্ছা, অনেক তথ্য আছে নোয়াখালী জেলা স্কুল নোয়াখালীর কাছে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে বাংলাদেশ রয়েছে 3য় স্থানে। অ্যাবসলিউটলি রাইট, নোয়াখালী জেলা স্কুল, ভেরি ওয়েল ডান। গ্রুপ সিতে 4টি দল আছে, সিঙ্গাপুর, হংকং, ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশ এবং ভারত 2 দলেরই পয়েন্ট সমান, কিন্তু তারপরেও ভারত আছে 4 নম্বরে, বাংলাদেশ 3 নম্বরে। কারণটা হচ্ছে সিঙ্গাপুরের সাথে খেলায় বাংলাদেশ একটা গোল করেছে, কিন্তু ভারত এখন পর্যন্ত কোনো ম্যাচে গোল করতে পারেনি। ফলে গোল নাম্বার সেম, পয়েন্ট সেম, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সেই জন্য দলের পয়েন্ট তালিকা অনুযায়ী বা চার্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান 3য়। অনেকক্ষণ ধরে প্রশ্ন করছি, এবার একটু গল্প করতে চাই। প্রথমে ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা আপনাদের সাথে। সো ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা সম্পর্কে আমরা একটু জানতে চাই, আপনাদের স্কুল সম্পর্কে যদি বলেন। আমাদের বিদ্যালয়টি একটি বিদেশি সংস্থা দ্বারা পরিচালিত। এই বিদ্যালয়ের প্রাইমারি শাখাটি অর্থাৎ সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়টি 1998 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 2011 সালে ডন বস্কো কলেজ স্থাপিত হয়। আমাদের ডন বস্কো কলেজের আবার আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে ইংলিশ ভার্সন। আচ্ছা, আর আর আপনাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ কি আছে বা ক্লাব আমাদের কার্যক্রম? বিদ্যালয়ে আছে সায়েন্স ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে, তারপর স্কাউট ক্লাব আছে। আপনারা কি কোনো ক্লাবের সাথে জড়িয়ে আছেন? হ্যাঁ, ডিবেট হ্যাঁ, ক্লাবের debate সাথে club। জড়িত আছি। ডিবেট ক্লাবের সাথে দুজনে আছেন। স্কাউটিং বা গার্লস গাইড যে ধরনের কোনো কিছু করছেন? গার্লস গাইডের সাথে আমি আছি। আপনি গার্লস গাইডে আছেন, ভেরি গুড। তো গার্লস গাইডে কি হয়, কি করেন আপনারা ওখানে, কি শেখেন? আমরা মেয়েরা কিভাবে যে আমরা সাধারণ জনগণের পাশে থাকব, কিভাবে নিজেদের সুরক্ষা করব, তার মানে সেলফ প্রোটেকশন, তার মানে পড়েছে অসহায় দরিদ্র মানুষের কিভাবে সাহায্য করতে পারি আমাদের নিজ নিজ অবস্থান থেকে, এগুলো শেখানো হয়। নিবিড় ঘোষ আপনার কাছে 10ম শ্রেণীর ছাত্র, আপনার কি পরিকল্পনা, বড় হয়ে কি হতে চান? বড় হয়ে একজন হিপ হপ আর্টিস্ট হতে চাই। আপনি হিপ হপ মিউজিক নিয়ে কাজ করতে চান? Yes. তো হিপ হপ মিউজিক নিয়ে কাজ করার ইচ্ছে আপনার কেন জাগলো? ছোটবেলা থেকে হিপ হপ গানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা, তারপর থেকে আর বড় একজন শিল্পীকে দেখেছি, তাকে দেখে কাকে দেখেছেন? দেখেছি আমি ইয়ো হানি সিং, আচ্ছা, আর তারপর দেখেছি এমএ বান্টাই। তাদের গান অনেক ভালো লাগে, আর তাদের থেকেই উৎসাহ প্রেরণা। তো আপনার কোনো একটা হিপ হপের যদি আমাদেরকে একটু শোনান, আমরা একটু শুনতে পারি, বুঝতে পারি যে কেমন হচ্ছে। বাংলা হিপ হপ শোনাই, হ্যাঁ, 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 please, র্যাপটা শোনাই। আমার এই জীবনই পূরণ হবে তখনই যখন আসবে তুমি, তোমায় সারা জীবন লায়ে খাপ ছাড়া, তোমার অপেক্ষায় আমার দিন কাটে, হায় তুমি কবে আসবে আমার কাছে, তোমায় অনেক কথা বলার আছে, ভালোবাসি তোমাকে কতটা হয়তো বলেও বোঝাতে পারবো না, ভালোবাসি তোমায় আমি সত্যি সত্যি, তাই নিজের খারাপ অভ্যেসগুলোকে দিয়েছি ছুটি শুধু তোমার জন্য। বাহ, চমৎকার, ভেরি গুড। ক্রিয়েটিভ যে কোনো কিছুই, সেটা হিপ হপই হোক কি কে পপই হোক কিংবা শাস্ত্রীয় সঙ্গীত হোক, যে কোনো সৃজনশীল কাজই আমাদের অন্তরকে শুদ্ধ করে এবং আমাদেরকে
বেটার হিউম্যান বিং। ইয়েস। আসতে চাই এবার সংযুক্তা ঐশিকা রাংসা আপনার কাছে। আপনার কি স্বপ্ন? আমি বড় হয়ে ফার্মাসিস্ট হতে চাই। তার মানে হচ্ছে ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার করতে চাই, কারণ আমাদের এই বিশ্বে এখনো বিভিন্ন রোগের কোনো ওষুধ পাওয়া যায়নি। তার মানে ওই রোগগুলোর ওষুধ আমি আবিষ্কার করতে চাই বড় হয়ে। ঐশিকা, আপনি কি কোনো নৃগোষ্ঠী থেকে এসেছেন? হ্যাঁ, আমি গারো নৃগোষ্ঠী থেকে এসেছি। আরে বাহ, কি দারুণ একটা ব্যাপার। আমরা তো জানি যে গারো সম্প্রদায়ের সাথে যারা আছেন অনেকেই উচ্চশিক্ষিত আছেন এবং বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত রয়েছেন এবং তারা চমৎকার কাজ করছেন বিভিন্ন জায়গায়। আপনাদের গারো সম্প্রদায় সম্পর্কে যদি আমাদের একটু বলেন। আমরা গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক, তার মানে হচ্ছে মায়ের সূত্র ধরে আমরা বসবাস করি আর কি। তার মানে মা আমাদের পরিবারের প্রধান। আপনার ভাই বোন? হ্যাঁ, আমার বোন ক্লাস 4 এ পড়ে। আচ্ছা, বাহ, চমৎকার। আপনি বড়, হ্যাঁ, তো আমি আপনি বড়। আপনার বোনের দেখভাল করছেন। এক্সেলেন্ট, চমৎকার। তো নিবিড় ঘোষ এবং সংযুক্তা ঐশিকা রাংসা, আপনাদের দুজনকে অভিনন্দন। আমাদের সাথে আছেন মোহাম্মদ আহনাফ মাওলা এবং সৈয়দ শেখ তানজিম আহমেদ, দুজনই নবম শ্রেণীতে পড়ছেন। মোহাম্মদ আহনাফ মাওলা, আপনাদের স্কুল সম্পর্কে আমাদের একটু বলেন। আমরা জানি নোয়াখালী জেলা স্কুল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল নোয়াখালীর। তো সেই স্কুলে কি কি করেন আপনারা, কি কি হয়, এবং আপনাদের স্কুলের ঐতিহ্য নিয়ে যদি কিছু বলেন আমাদের। আমাদের স্কুল হচ্ছে পুরো দেশের মানে আমাদের পুরো বাংলাদেশের অন্যতম প্রাচীন একটা স্কুল এবং অনেক ঐতিহ্যবাহী একটা স্কুল। আমাদের স্কুলটা 1850 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় একজন ব্রিটিশ কর্মকর্তা যিনি নোয়াখালীতে কর্মরত ছিলেন তিনি এটা প্রতিষ্ঠিত করেন। প্রথম দিকে এটা ছিল মূলত ওই ব্রিটিশদের সন্তানদের পড়ানোর জন্য এই স্কুলটা প্রতিষ্ঠা করা হয়, কিন্তু পরবর্তীতে এর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটা প্রথমে ছিল মেঘনা নদীর তীরে। আচ্ছা। তারপর যখন 1943 সালে একটা বন্যা হয়েছিল, ওই বন্যার পরে এই স্কুলটাকে মানে সোনাপুর, আমাদের ওইখানে একটা জায়গা নাম হচ্ছে সোনাপুর মতিপুর, ওইখানে নিয়ে আসা হয়েছে। তারপরে আবার বন্যা হয়েছে, তারপরে এটাকে আমাদের একদম মাইজদিক কোর্টে মানে একদম জেলা শহরে নিয়ে আসা হয়েছে আর কি। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন আমাদের স্কুলে বিভিন্ন ক্লাব, ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব, তারপর স্কাউট রয়েছে, বিএনসিসি রয়েছে, রেড ক্রিসেন্ট রয়েছে, এই আর কি। ওপাশে আছেন সৈয়দ শেখ তানজিম আহমেদ, আপনিও নবম শ্রেণীতে পড়ছেন। আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনের লক্ষ্য কি, কি করতে চান জীবনে? জি, ধন্যবাদ। আমার জীবনের লক্ষ্য হচ্ছে বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হওয়া, কারণ আমি বিভিন্ন যন্ত্রপাতি অথবা কম্পিউটার নিয়ে একটু আলোচনা করতে এবং এগুলো নিয়ে কাজ করতে আমি একটু পছন্দ করি। তাই কম্পিউটারে কি করেন? কম্পিউটারে আমি আপাতত প্রোগ্রামিং শিখছি, পাইথন মোটামুটি পারি, আমি সি শেখার চেষ্টা করছি এই দিয়ে। বাহ, চমৎকার। আনাফ, আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন একজন ডাক্তার হওয়া, একজন নিউরোলজিস্ট হওয়া। নিউরোলজিস্ট হতে চান? কেন? কারণ হচ্ছে আমি একটা মানে জনিত একটা রোগে আক্রান্ত। আমি চাই যেন আমার মতো এরকম আর কোনো মানে রোগী যাতে বাংলাদেশে না হয়। আমি চাই এটার একটা চিকিৎসা উদ্ভাবন করতে চাই, তাদেরকে মানে সেবা দিতে, তাদের চিকিৎসা করার জন্য মূলত আমি নিউরোলজিস্ট হতে চাই আর কি। আমরা প্রার্থনা করি যে আপনার জীবন সৃষ্টিকর্তা সহজ করে দিন এবং এটির দ্রুত কোনো সমাধান বিশ্বে আবিষ্কার হোক। এবং আপনি যে প্রার্থনাটি করেছেন যে নিউরো রোগে আমাদের দেশে অনেকে আক্রান্ত, আপনি নিজে একটি অসুখে আক্রান্ত এবং আপনি চান যে ভবিষ্যতে কেউ যেন আর এই রোগে আক্রান্ত না হয়, যেন চিকিৎসা সুবিধা পেয়ে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেজন্য আপনি কাজ করবেন। কুইক কুইজ মানে 1 মিনিট সময়ের মধ্যে 10টি প্রশ্ন করব দ্রুত। প্রথমেই সুযোগ নোয়াখালী জেলা স্কুল নোয়াখালী। তৈরি আপনারা? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? 5 সিএনজি এর পূর্ণ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত? বেলজিয়াম। ডায়াবেটিস রোগ কোন হরমোনের অভাবে হয়? ইনসুলিন। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? 5 মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভরশীল? হিয়ালিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। ঈশ্বরদী। বিশ্বের বৃহত্তম বদ্বীপ? বাংলাদেশ। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 5 জুন। জুন। চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজং। হাজং। সিএনজি এর পূর্ণ রূপ? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? মিথেন। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত? বেলজিয়াম। ডায়াবেটিস রোগ কোন হরমোনের অভাবে হয়? ইনসুলিন।
গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? ভিটামিন এ, মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভরশীল? থিয়ালিন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ। এর সাথে সাথে শেষ হলো 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের উত্তর আমরা সঠিক পেলাম। আমাদের কম্পিউটার বলছে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। চিম্বুক পাহাড়ের দেশে মারমা তারা বাস করেন। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সঠিক উত্তর। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। ওয়াটারলু বেলজিয়ামে। ডায়াবেটিস ইনসুলিন। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। মানুষের গায়ের রং নির্ভর করে মেলানিন, আমাদের চামড়ার নিচে মেলানিনের উপরে নির্ভর করে গায়ের রং। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায়। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বঙ্গ বা বেঙ্গল বেসিন। নোয়াখালী জেলা স্কুল নোয়াখালী, দেখা গেছে 7টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। অভিনন্দন। এবারে শেষ 1 মিনিট ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা আপনাদের জন্য। তৈরি আপনারা? আপনাদের 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন শুরু হচ্ছে এখন। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? বাস, কোন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি? নেত্রকোনা, বান্দরবন, বান্দরবান। IUCN এর পূর্ণ রূপ কি? বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি, সম্মেলনের শহর বলা হয় কোন শহরকে? পাস, ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে সেটির নাম কি? পাস, প্রোটিনের মূল উপাদান কি? ভিটামিন, উদ্ভিদের দেহে খাদ্য কি হিসেবে সঞ্চিত থাকে? গ্লুকোজ, গ্লুকোজ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাস, পাস, কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায়? পাস, গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? সুইজারল্যান্ড, কোন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি? বান্দরবন, IUCN এর পূর্ণ রূপ কি? পাস, বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে? সি, সম্মেলনের শহর। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তাকে কি বলে? পাস, প্রোটিন, প্রোটিনের মূল উপাদান। প্রোটিন, উদ্ভিদের দেহে খাদ্য কি হিসেবে সঞ্চিত থাকে? গ্লুকোজ, গ্লুকোজ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাস, কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম, এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে এই কটি প্রশ্নের সঠিক উত্তর পেলাম আমরা। গ্রিন পিস নেদারল্যান্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে রাঙামাটি, বান্দরবন নয়। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, বৃষ্টির পানিতে ভিটামিন বি থাকে। সম্মেলনের শহর হচ্ছে জেনেভা। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তাকে বলা হয় অ্যালবিউমিন। প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। উদ্ভিদের দেহে স্টার্চ থাকে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাটে। কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী। দুঃখিত, ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা, আমরা কোনো সঠিক উত্তর আপনাদের কাছ থেকে পাইনি, অতএব আপনারা কোনো নম্বর যোগ করতে পারলেন না। তো এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের প্রশ্ন উত্তরের পালা। আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আছি সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে কুইজ লিখে সার্চ দিলে আমাদের পাবেন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর, আমাদের বিভিন্ন পর্ব, আমাদের নিয়ম কানুন, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের পেজে চলে আসতে পারেন। আর যারা ডন বস্কো নেত্রকোনা কিংবা নোয়াখালী জেলা স্কুলের মতন ঢাকার বাইরে থেকে আমাদের এই কুইজে অংশ নিতে চান, কিংবা ঢাকার ভেতর থেকে সারা বাংলাদেশ থেকে অংশ নিতে চান, তাদের জন্য কি করতে হবে সেটা বলে দিই। আমাদের নিয়মটা খুব সহজ। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদের স্কুল থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে অধ্যয়নরত 2 জন কুইজার প্রথমে আগে নির্বাচিত করতে হবে। তাদের অভিভাবকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ পাঠিয়ে দিতে হবে আবেদন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। বলে দিই ফাইনালি কোন দল কত স্কোর করলেন। দেখা যাচ্ছে ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনার নিবিড় ঘোষ এবং সংযুক্তা ঐশিকা রাংসা দুজনই 10ম শ্রেণীতে পড়ছেন। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 40 নম্বর।
অভিনন্দন ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ নেত্রকোনা, এবং এ পাশে রয়েছে নোয়াখালী জেলা স্কুল নোয়াখালীর মোহাম্মদ আহনাফ মাওলা এবং সৈয়দ শেখ তানজিম আহমেদ, দুজনই নবম শ্রেণীতে পড়ছেন এবং তারা মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 115 নম্বর। অভিনন্দন নোয়াখালী জেলা স্কুল। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ রইলেন আমাদের সাথে, উপভোগ করলেন আমাদের এই আয়োজন। আশা করছি পরের সপ্তাহে ফিরে এসে আপনাদের সাথে আবারও যোগাযোগ হবে, আবারও দেখা হবে এবং আপনাদেরকে পাবো বাংলাদেশ টেলিভিশনের পর্দার সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি ফেজিং।